আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি দিনাজপুর থেকে। এটা আসলে দিনাজপুর ফুলবাড়ি না? ফুলবাড়ি। আমার সাথে আছেন ডক্টর গালিব। ওনার সাথে পরিচয় হয়েছে আমার বাস কাউন্টার অ্যাকচুয়ালি। আর সেখান থেকেই পরে ইনভাইট করেছেন আমার সাথে, আমাকে অফার করেছেন, লোভ দেখিয়েছেন যে আমাকে নিয়ে সেই কোথায় কোথায় যাবেন জানো? আমরা যাব ফুলবাড়িতে, এখন বর্তমানে আছি ফুলবাড়ি। আমরা কোল মাইনিংয়ে যাব, যেটা কয়লা খনি এলাকা। তারপর হচ্ছে তাপ বিদ্যুৎ আর গ্রানাইট মাইনিং যে এলাকা আছে সেখানে আমরা যাব। গ্রানাইট মাইনিংটা একেবারে সারপ্রাইজ, কারণ আমি জানতাম না যে বাংলাদেশে গ্রানাইট মাইনিং হয় অথবা আছে, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গাটার নাম হলো মধ্যপাড়া কঠিন শিলা। গ্রানাইটের বাংলা কঠিন শিলা, কঠিনতম শিলা। যাই হোক, আমরা সেটা দেখতে যাব। আর এটা আমার জন্য বিরাট বড় সারপ্রাইজ ছিল। আই ফিল সো প্রাউড। একসময় আমরা জানতাম আমাদের ছোটোবেলা যে বাংলাদেশে কিছুই নাই, আলহামদুলিল্লাহ এখন এখানে তো কয়লা আছে, পেট্রোল আছে, গ্যাস আছে, তারপর এখন জানলাম যে গ্রানাইট স্টোন আছে, এর খনি আছে, এবং আরও কি কি আছে, কি কি পাওয়া যাবে। একটা বিষয় আমি বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে। আমাদের দেশে দর্শকরা জেনে আশ্চর্য হবেন যে আমাদের বাংলাদেশে কুলাউড়ার পাহাড়ে মানে ইউরেনিয়াম খনি আছে। আলহামদুলিল্লাহ। হয়তোবা সেটা হয়তো বাণিজ্যিকভাবে উৎপাদনের মতো সেরকম না, কিন্তু আসলে আছে। সিলেটের কুলাউড়ার পাহাড়ে 1982 সালের দিকে ইউরেনিয়াম মানে আবিষ্কৃত হয়েছে আর কি। ধন্যবাদ। গোল্ড রূপাই সব নাই, গোল্ড রূপাই পর্যন্ত পাওয়া যায় নাই, আমার হয় যে পাওয়া যাবে না, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আছে। আমার জানার মতে আর অন্য কোনো দেশে এই অঞ্চলে নাই আসলে। থ্যাংক ইউ ভাই। মানুষজন ওই পাথর খনি আচ্ছা, এটা হলো সেই মধ্যপাড়া রক মাইনিং যে ফ্যাসিলিটি আমরা যাচ্ছি, যেটা বলেছি যেখানে গ্রানাইট উত্তোলন করা হয়। আর এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে পারমিশন নিয়ে ঢুকতে হয় অথবা আপনাকে স্টাফ হতে হবে। তো আমাদের পারমিশন আছে, ডক্টর গালিব তিনি আমাদের পারমিশন দিয়ে নিয়েছেন। তো আমরা এখন যাচ্ছি ভিতরে। এই যে আমাদের বাংলাদেশের গ্রানাইট, এই মাইন প্রায় 1700 ফিট নিচে, 1400 থেকে 1700 ফিট নিচে, সেখানে এক্সপ্লোসিভ দিয়ে ভেঙে তারপর সেটাকে আবার বেল্টের মাধ্যমে তোলা হয়। আমরা যতটুকু সম্ভব ভিতরে যে দেখা যায় দেখব। আবারও বলছি যে এখানে আপনার এটা ঠিকানা একটু বলে দেন। এটা হচ্ছে মধ্যপাড়া, পার্বতীপুরের মধ্যে পড়েছে, দিনাজপুরের মধ্যপাড়া। বলে হচ্ছে রক মাইনিং কোম্পানি বা গ্রানাইট মাইনিং কোম্পানি। আগে একবার বলেছিলাম যে এখানে পারমিশন লাগবে, স্পেশাল পারমিশন লাগে ভিতরে আসতে, এবং অথবা আপনাকে এমপ্লয়ি হতে হবে। আরে বাবা, গ্রানাইটের পাহাড়, পায়েল। তো এখানে এই যে ক্রাস্ট যেগুলো দেখতে পাচ্ছেন, যখন নাকি এটাকে গ্রানাইট দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে ফোটানো হয়, তখন তো বিভিন্ন রকমের সাইজ তৈরি হয়। আর তো যেগুলো ছোটো ছোটো হয় অথবা ছোটো করে নেওয়া হয় পরে কনস্ট্রাকশন কাজে ইউজ করা হয়, আর যেগুলো বড় সেগুলিকে টাইলস অথবা অন্যান্য যেমন কাউন্টার টপ এবং অন্যান্য কাজে ইউজ করা হয়।
আপনারা যে দেখতে পাচ্ছেন এখন যে এই গ্রানাইট স্তূপীকৃত আকারে রয়েছে, এই জিনিসগুলো আসলে মেইন ইউজটা হচ্ছে যে আমরা এগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের করার সময় আমাদের, আপনারা দেখেছেন যে পদ্মা সেতু হয়েছে, আরও যে বিভিন্ন বড় বড় ব্রিজগুলো হচ্ছে, এগুলার মূল ম্যাটেরিয়াল বা পাইলিংয়ের ক্ষেত্রে আমরা যে ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা মেজর উপাদান, এবং এই উপাদানগুলো কিন্তু আসলে এত হাই কোয়ালিটির। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু এগুলো আবার ইম্পোর্টও করতে হয়। তো এগুলো আমরা যদি নট এনাফ, we don't produce enough. Actually, we can produce enough, but we have some limitations. That's why imported goods are used in this in this sector. তো আমরা যদি এগুলো ভালোভাবে উত্তোলন করতে পারি এবং দেশের কাজে লাগাতে পারি, আমার মনে হয় যে দেশের যে এখন ইনফ্রাস্ট্রাকচারে যে বিপ্লব ঘটতেছে, সেই বিপ্লবে আসলে অনেকটা এগিয়ে যেতে পারবো, আমরা অবদান রাখতে পারবো। এবং যে সরকারই আসুক, এই রিসোর্সগুলো আসলে ইউজ করা উচিত। তো ফারুক ভাইয়ের মাধ্যমে, ফারুক ভাইয়ের আমরা দেখতে পারতেছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনারা জেনে খুশি হবেন, গর্বিত হবেন যে আমাদের যে এই পাথর আছে এখানে, গ্রানাইট, এটা সারা পৃথিবীতে যত ডিফারেন্ট মাইন থেকে গ্রানাইট উত্তোলন করা হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইন কোয়ালিটি। তো কাজেই এটা সত্যি সত্যি আমাদের গর্বিত হওয়ার মতো একটা ব্যাপার। এই একটা লিফট থেকে একবারে 10 টন করে পাথর উঠে মাটির নিচে 1800 ফিট থেকে, আর 24 ঘন্টা উঠে প্রায় 5000 মেট্রিক টন পাথর মাটির নিচ থেকে। তো আমাদের যে খনি, এটাই আমাদের পায়ের নিচে, মাটির নিচে। আর ওই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারে, সেটা দিয়ে অক্সিজেন, বাতাস একটা দিয়ে ভিতরে নেওয়া হয় আর একটা দিয়ে বের করা হয় টানেলের ভিতর থেকে। সমস্তটাই অটোমেটেড মেশিনের মাধ্যমে হয়, অটোমেটিক প্রসেস। আর সামনে দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্ট, মাটির নিচ থেকে পাথরগুলো এসে স্ক্রিনিং হয়, তারপর এই বড় বড় পিসগুলো, বোল্ডার সাইজগুলো ওই সামনে পড়ে যাচ্ছে। তো মাটির নিচে তো যাওয়া নিষেধ, টানেলের অবস্থা এরকম ভীষণ ডেঞ্জারাস, এবং এটা সেফটি একটা কারণ যার জন্য ভিজিটরদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় না। আর যারা এখানে যায় তাদের তো আলাদা ট্রেনিং থাকে এই মাইনের ভিতর ঢোকার জন্য। আর তারপরে এই সমস্ত কস্টিউম যেটা আছে, আপনার মাস্ক, ল্যাম্প, গ্লাভস, বুটস, মাইনিং ক্যাপ সব কিছুই পরে ফুললি ড্রেসড হয়ে তারপর যেতে হবে, যদি পারমিশন পান। তো এই সমস্ত এলাকাটা যে আপনার মাইনিং অপারেশন, এটা সুপারভাইজ, ম্যানেজ করে রাশিয়ান, বেলারুশ অথবা ইউক্রেনিয়ান, ওরা এটা রান করে। তো সিকিউরিটির কারণে, সিকিউরিটি তো যেমন তেমন, সেফটির কারণে আসলে ভিতরে ঢুকতে দেয় না কাউকে। আমরা যত শ্যুট করতে পেরেছি পারমিশন নিয়েই করেছি। আর তো এখানে ভিতরে আসলে শ্যুট করাই নিষেধ, ছবি তোলা, ভিডিও করা। অত্যন্ত গর্বিত হওয়ার মতো একটা আমাদের যে মাইনিং অপারেশনটা দেখলাম আমাদের বাংলাদেশে যেটা আছে, এটা আমার ধারণা ছিল না, জানা ছিল না, আজকে জানলাম, এবং আশা করি আপনারাও জেনেছেন। আর এখন আমরা যাবো বড় পুকুরে কয়লা খনি। মেবি ওখানে খনিতে আসলে ঢুকতে দেয় না, পৃথিবীর কোনো দেশেই খনির ভিতরে ঢুকতে দেয় না নিরাপত্তার কারণে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে, এবং তাদের ক্রুরা আছে, তারপর আবার আমরাও তার সাথে অ্যাড হয়ে যাব। সো এটা একেবারে আনওয়ান্টেড। তো এখন আমরা যাচ্ছি বড় পুকুরিয়াতে, যতটুকু পারি দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই গ্রানাইট ফিল্ড, এটা 105 একর জায়গা নিয়ে, আর এটা খুব কাছেই আমাদের যে বড় পুকুরিয়া কয়লা খনি, এটা একেবারেই কাছে। সাধারণত এই ধরনের খনিগুলো কাছাকাছি থাকে। আমরা বড় পুকুরিয়া চলে এসেছি, আর এটা কয়লার খনি বাজার এই জায়গাটার নাম। এই কয়লার খনিতেও পারমিশন নিয়ে আসতে হয়, আর সাপ্তাহিক অন্যান্য ছুটির দিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। উইকডেজে আসা যায়, তারপর পারমিশন নিয়ে।
আমরা অপেক্ষা করছি পারমিশনের জন্যে। আমাদের ক্লিয়ারেন্স নিয়ে একজন এসকর্ট সহ আমরা এখন যাচ্ছি আমাদের মাইনে। আর এটার আপার ম্যানেজমেন্ট যারা আছেন তারা হলো চাইনিজ কোম্পানিটা করে। আর এটার যে ডেপথ, এটাও মাটির ভূপৃষ্ঠ থেকে 1800 ফিট নিচে। আমাদের যে গ্রানাইট যে মাইনিংটা আছে অপারেশন, সেটা যেমন 1400 থেকে 1800 ফিটের মধ্যে, এটাও 1800 ফিট নিচে। আচ্ছা, এটাই সে টাওয়ার, নিচ থেকে কয়লা উপরে উঠে আসে এখানে লিফটের মাধ্যমে। তো নিচ থেকে যে খনি থেকে যে কয়লাগুলো উঠে আসে সেটা আবার কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় পাশেই যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে, সেখান থেকে এনার্জি প্রডিউস হয়। তো এটাই সে কনভেয়ার বেল্ট, এখন অ্যাক্টিভ না। জাম গাছ, কত কত জাম হয়ে আছে, এখনও পাকেনি। সেই 1000 মাইল, মানে 500 মাইল যেতে 500 মাইল আসতে ড্রাইভ করে ফ্লোরিডা গিয়েছিলাম এই জাম খেতে, গাছের জাম। এই জাম গাছ, পাখি যখন দৌড়দৌড়ি করে, উড়াউড়ি করে, তার মানে এখানে আম আছে। আরে মাটিতে পড়ে আছে আম, গাছের নিচে কত কত আম পড়ে আছে, কিন্তু এখানে ছোট বাচ্চা নাই, তাও কেউ খায় না। আমি করে পেলাম কয়েকটা পাকা আম। এটা কাকের ঠোকরানো আম, তো ডেফিনেটলি এটা মিষ্টি হবে। দেখাই আসলে মিষ্টি কিনা। টকটক মিষ্টি, চুকা এবং বীজটা অনেক বড়। সেকেন্ড একটাকে দিই কেমন। আমাদের দিনাজপুরে এক ভালো জাতের আম আছে, সেটাকে বলে লবণ দরকার। আমরা কি ভিতরে আমার এখানে লিফট আছে, এটা দিয়েই সব হ্যাভি ইকুইপমেন্ট, তারপর কয়লা লোড, এগুলি সব আনলোড হয়, লোড আনলোড হয় এখানে। যেমন এক লোড কয়লা আসছে। তো এটাই হলো রহস্য, যে গাছের নিচে এত এত আম কেউ খায় না, কারণ সব টক আম। এগুলো একেবারে দেশি জাতির, যেগুলো লো কোয়ালিটির, যেটা কেউ খায় না, সেই ধরনের আম এগুলো। বকুল ফল খেতে খুবই সুস্বাদু এবং এটা আপনার ডায়াবেটিকের জন্য অনেক উপকারী। বকুল ফুল পড়ে আছে, কি সুন্দর গন্ধ। বকুল ফল খেলাম, তারপরে রং চা, ভালোই লাগলো, বেশ রিফ্রেশিং। গল্প টল্প করে তারপর আমরা এখন ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছি। আগের সেগমেন্ট দেখে নিশ্চয়ই ধারণা করতে পেরেছেন আসলে মাইনিং অপারেশন ভিতরে যে দেখার এক্সট্রিমলি রিস্কি এবং এটা পারমিশন দেয় না। তো কাজেই আপনারা যেটা দেখতে চাচ্ছেন যে কতগুলি ইউনিফর্ম পরা লোকজন বড় বড় শাবল নিয়ে গুতাগুতি করছে, এগুলো দেখানো যাবে না। আর এক্সপ্লোশন তো দেখানোর প্রশ্নই উঠে না। তো কাজেই আমাদের যতটুকু পারি আমি শেয়ার করছি আপনাদের সাথে, যতটুকু সম্ভব। এটা হলো একটা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আর যেহেতু এটা জাতীয় ন্যাশনাল পাওয়ার গ্রিডের যে সাথে সংযুক্ত এবং এটা একটা সিকিউরড সাইট, এখানে ঢুকতে হলে আপনার পারমিশন নিতে হয় এবং পারমিশন বেশ একটু চ্যালেঞ্জিং। বিশাল বিশাল কাণ্ডযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ, হিউজ প্রজেক্ট।
125 আর একটা হচ্ছে 325, ঠিক আছে। এই কোল ইয়ার্ডের ভিতরে তিনটা, এটা হচ্ছে পুরাতন ইয়ার্ড। আমরা এই কয়লা খনি থেকে কয়লা রিসিভ করার পরে এই কয়লাগুলো এখানে সংরক্ষণ করে রাখি। এই যে এখন এই যে বাঙ্কার লোড, ওইটা ওই বাঙ্কারের মাধ্যমে, বেল্টের মাধ্যমে সরাসরি এই কয়লাটা যাবে হচ্ছে আমাদের ওই কোল মিলে, যেখানে ক্রাশ হওয়ার পরে এটা জ্বালানি করে আমরা এই বিদ্যুৎ জেনারেট করে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরাতন ইয়ার্ড, এটা যে কোল কনভেয়ার বেল্ট বলে এটাকে, কোল হ্যান্ডেলিং সিস্টেম। এই বেল্টের মাধ্যমেই আমরা কয়লাটা রিসিভ করে থাকি কয়লা খনি থেকে, ঠিক আছে। তো এরকম বেল্ট আমাদের মোটামুটি অনেকগুলোই আছে, আপনি মোটামুটি 20-25টার মতো বেল্ট সংখ্যা আছে আর কি। এ সাইড আছে, বি সাইড। যদি দেখেন এই সাইড খারাপ হয়ে থাকে তখন আমরা এই সাইড দিয়ে কয়লাটা রিসিভ করার চেষ্টা করি। আর এগুলোকে বলে হপার, পার্ট টু পার্ট এইভাবে সিস্টেম করা আছে। বুঝছেন, উপর থেকে কয়লা পড়বে, এখানে আসবে, বাস রিসিভ করে পার্ট টু পার্ট। এবং প্রতি বেল্টে আমাদের জনবল আছে, 2-3 করে সাহায্যকারী আছে, টেকনিক্যাল স্টাফ, ঠিক আছে। সিসি ক্যামেরাতে রিমোটলিও অবজার্ভ করা হচ্ছে। আমাদের এটা টোটালি এই সিস্টেমটার, কোল হ্যান্ডেলিং সিস্টেমটার একটা মেইন কন্ট্রোল রুম আছে, সেটা এই সামনে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হলো কন্ট্রোল রুম। এখানে বসেই ওনারা সব দেখভাল করেন এবং প্রয়োজনীয় স্টেপ নেন যদি কোনো ইস্যু থাকে। এটা তো আমরা একটু আগে দেখলাম যে কনভেয়ার বেল্টে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা সেই হপারটা যেটার ভিতরে সব হিউজ, যেটার ভিতরে সব চারকোল ঢুকানো হয় আর কি। নিচে আন্ডারগ্রাউন্ড একটা বেল্ট আছে, হ্যাঁ, সেটা নিয়ে যায় সরাসরি বার্নিংয়ের জন্যে, বার্নারে। জি, এই তো এটা ফ্লো ডায়াগ্রাম। এই যে বাঙ্কার যেটা বলি আমরা, জি জি জি, ওইটাই বাঙ্কারটা। হ্যাঁ হ্যাঁ, এখন ফ্লো আছে 112.8 টন পার আওয়ার যাচ্ছে কয়লা। নিচের টুকলো কি নিচের সিস্টেম, ঠিক আছে। আমরা এই যে কয়লা খনি থেকে এই কয়লাটা এখানে রিসিভ করি, ওখানে একটা সাইলো আছে ওই বাঙ্কারের মতোই আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে রিসিভ করার পরে তারপর আমরা এই কয়লাটা এখানে ফ্লো করে টোটালি আমরা এই পার্ট টু পার্ট এই 5 নাম্বার হয়ে আমরা ইয়ার্ডে নিয়ে আসি, এই যে ইয়ার্ডে ফেলে দিই এখানে, বুঝছেন, এই 5 নাম্বার দিয়ে যায়। এইভাবে আমরা কয়লাটা রিসিভ করি, এটা কোল কন্ট্রোল সিস্টেম। আর আমরা এটা টোটালি এই মাউস অপারেটেড, আপনি চাইলে এখানে বন্ধ করে দেবেন, কোনো সমস্যা নেই। এই যে মনে করেন 1 নম্বর বেল আমি সুইচ অফ করে দেবো, মানে সমস্ত রিমোটলি কন্ট্রোল। হ্যাঁ, রিমোটলি কন্ট্রোল, এই ফিজিক্যালি যাওয়ার দরকার নাই। না, ফিজিক্যালি লোক আছে, যদি আমার আছে, বাট প্রয়োজন নাই আর কি। দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 1 নম্বর, এই যে আমি আমার বাংকার কল থেকে জি, কয়লা জি। আনতেছে আমাদের বেড। এই যে এখন আমি আবার চালু করব, এই আমার বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, অপারেট করে বাস এই যে আবার চালু হয়ে গেল, এই যে বেলটা আবার চালু হয়ে গেল। এটা ওই যে কয়লা খনি থেকে আসতেছে, জিরো বেল্ট। হ্যাঁ, দিয়ে এই যে কত আম। একটু আগে আমরা টিভিতে এই অপারেশনগুলো দেখেছি। এটা হচ্ছে আমাদের বাংকার, এখানে আমরা এই কয়লাটা লোড দিয়ে থাকি আর কি, ঠিক আছে। এই বাংকারের মাধ্যমে টোটালি এই 8 নম্বর বেল্ট হয়ে সরাসরি কোল মিলে যাবে। কোল মিল, ওই যে আপনাদের কোল মিল দেখা যাচ্ছে পাওয়ার স্টেশনে, ঠিক আছে, ওই কোল মিলে গিয়ে তারপরে এটা জ্বালানি হবে আর কি। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে 230 মেগাওয়াট আমাদের ন্যাশনাল পাওয়ার গ্রিডে যাচ্ছে এখান থেকে। আমি 39 বেশি। এটা হলো টারবাইন আর এই ডান দিকে হলো জেনারেটর। আর এটা হলো কোল মিল, যেখানে কয়লাগুলো গুঁড়ো করা হয়। এখানে বয়লার এবং যে টারবাইন সব কিছু সিল্ড, কারণ প্রায় 537 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্টিম হ্যান্ডেল করে, কাজে সেটাকে নিরাপদ রাখার জন্য প্লাস এনার্জি লস যেন না হয়, সমস্তটা ইনসুলেটেড এবং একেবারেই সিল্ড, যার জন্য দেখার মতো আসলে তেমন কিছু নাই যে একটা টারবাইন ঘুরছে আপনি দেখছেন, তেমন কিছু না। আমরা মধ্যপাড়া গ্রানাইট
মাইনিং দেখলাম, তারপর বড় পুকুরিয়া কয়লা খনি এবং এখন এইমাত্র বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটা দেখলাম। আর আমি ভেবেছিলাম যে আমাদের যে নায়াগ্রা ফলসের এখানে যে পানি দিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয়, টারবাইন হ্যাভি সব মেশিন মুভ করতেছে দেখবেন সেরকম, কিন্তু পরে দেখলাম যে এটা অবভিয়াসলি লজিক্যাল, কারণ এত হিট তো আপনাকে কন্টেইন করতে হবে। আর ওয়াটার টারবাইন যেটা সেগুলো অন্য রকমের টেকনোলজি, কাজেই যাই হোক এনজয় করেছি। এখন আমরা খেতে যাবো, সারাদিন কিছু খাই নাই। ইস, গাছ ভরা মাশাআল্লাহ। আমরা এখন এই পার্বতীপুর বাজারে আসছি লেট লাঞ্চ করতে। এখন বাজে আসলে 5:15 বেজে গেছে। আমি গতকাল সেই 3টার সময় লাঞ্চ করেছিলাম, আর আজ বিকেল 5টা, মানে 24-26 ঘন্টা হয়ে গেছে। এখন ফার্স্ট আমি খাবার খাবো। মোগলাই বানানো হচ্ছে। এত দেরিতে সব খাবার শেষ, আছে শুধু খাসির মাংস আর খিচুড়ি ভাত। তো এখানে রান্না হয় সব কাঠ দিয়ে, কাঠের রান্না, লাকড়ির রান্না যেটাকে বলে আর কি। আর আমরা খাবো রুটি আর খাসির মাংস। শুরু করবো এই ভাত আর ডাল ভাজি দিয়ে। নান রুটি একটু ভাজি দেখায় দেখো। হাসি এসে গেছে। খেতে মজা, কিন্তু অনেক লবণ। ভাই বললো যে এলাকার মানুষ লবণ অনেক বেশি খেয়ে অভ্যস্ত। আমাদের এই লাঞ্চটা খুব একটা খারাপ ছিল না, খাবার একেবারে অখাদ্য ছিল না, কিন্তু অনেক বেশি লবণ। এরকম এসেছিলাম যখন, সেখানেও এলাকার মানুষ লবণ অনেক বেশি খায়। লবণের জন্য আর কি অতটা এনজয় করা যায় নাই। প্রেশার কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে। যাই হোক, 26 ঘন্টা পর খাবার খেলাম, ভালো না লাগে উপায় নাই। যেহেতু আমি আগেও দিনাজপুর এসেছি বেশ কয়েকবার, কাজেই অন্য কিছু কভার করার কোনো প্ল্যান আমার ছিল না। আমার প্ল্যান ছিল শুধু আমি লিচু গাছ, লিচু বাগান দেখবো আর কয়েকটা পাকা লিচু খাবো, এবং তারপর আমি ফিরে চলে যাব। পরে ডক্টর গালিবের সাথে দেখা হওয়ার পর সেই প্ল্যান চেঞ্জ হয়েছে। আর তার আতিথেয়তার কারণে আমি আরও কয়েকটা জায়গা ঘুরতে পারলাম, যেমন সেই বড় পুকুরিয়া কয়লা খনি, তারপর গ্রানাইট মাইন যেটা আমি জানতামই না বাংলাদেশের আছে, তারপর আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র, এগুলো দেখলাম। এবং তার কোম্পানি আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছি। ভাই থ্যাংক ইউ। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ভাইকে কাছে কোনোদিন পাবো আসলে কোনোদিন চিন্তা করি নাই। তো ভাই আমার সঙ্গে একসঙ্গে আমরা ঘুরলাম, এনজয় করেছি। আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দাওয়াত করছি দিনাজপুরে আসার জন্য। এখন আমি আসলে কাইন্ড অফ এক্সস্টেড, কারণ বললাম না 26 ঘন্টা পর খেয়েছি, কাজে ভীষণ এখন খাওয়ার পর এখন ঘুম এসে যাচ্ছে। তো আমার বাস হলো রাতে, স্লিপার বাস নিয়েছি আজ রাতেও, আর একটু ভালো পরিষ্কার নতুন বাস এটা, তার ইনফরমেশন আপনাদের সাথে পরে শেয়ার করব। আর তো আমি এখন একটা হোটেলে চেক ইন করবো, ওই কাউন্টারের পাশে যেখান থেকে বাসে আমি উঠবো সেখানের পাশেই। তো নিল 2000 টাকা 3-4 ঘন্টার জন্য, বাট তারপরও আমি একটু শাওয়ার নিতে পারবো, হয়তো চোখ বন্ধ করতে পারবো কয়েক ঘন্টার জন্যে, একটু রিল্যাক্স করব জার্নিটা করার আগে, কারণ বেশ অনেক লম্বা জার্নি ছিল আসলে। সেই গতকাল রাতে বের হয়েছি আর আবার আজকে রাত্রে ফেরত চলে যাচ্ছি। সো ইট ইজ কাইন্ড অফ অনেক কঠিন। যাই হোক, বাকিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার একদম বাসা যাওয়া পর্যন্ত।
তো এই জায়গার নাম হলো ফুলবাড়ি দিনাজপুর, ফুলবাড়ি বাস টার্মিনাল ওর বাস কাউন্টার অ্যাকচুয়ালি। তো এখানে আপনার বাস ছাড়বে রাত 11টায়। এখন পৌঁছবো কখন সেটা আল্লাহর ইচ্ছা, এরা টাইম বলে না, 5টা 6টা 7টা 8টা হোয়াটএভার, যখন পৌঁছি আর কি, এরকম একটা অ্যাটিটিউড। যাই হোক, একটু রেস্ট নিয়েছি, আর এখন আর ঘন্টাখানেক বাকি আছে, অপেক্ষা করছি বাসের জন্য। এসি বাসটা ঢাকার শুধু একটা মাত্র ডেস্টিনেশনে যায়, সেটা হলো গাবতলী। আপনাকে এখান থেকে নিয়ে গাবতলী নামিয়ে দিবে। পনেরো মিনিট দেরি করে আসছে, এটাকে খুব একটা বেশি দেরি বলা যায় না। ব্রেকফাস্ট ব্রেক। শেষ পর্যন্ত বসলাম, এখন বাজে 9:45, মানে আমাদের এক্স্যাক্টলি 11 ঘন্টার মতো লাগলো। 11 ঘন্টা 10:30 এরকম কিছু একটা হবে আর কি। আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই চ্যালেঞ্জিং ছিল। আসলে একা একা আপনার যদি লোকাল হোস্ট না থাকে তাহলে ট্রাভেল করা ডিফিকাল্ট, বিশেষ করে আমাদের এলাকাতে। কারণ আপনি যদি বাথরুমে যেতে হয়, বিগেস্ট প্রবলেম, আপনার লাগেজ অথবা আপনার সাথে যে গিয়ার টিয়ার আছে সেগুলো আপনি কোথায় রেখে যাবেন, এটা একটা বিরাট বড় ইস্যু। তো এই জন্য আমি প্রায় 3 দিন না খেয়েছিলাম অলমোস্ট, এবং পানি প্রায় ড্রিঙ্ক করি নাই, হুইচ ইজ খুবই খারাপ একটা কাজ ছিল, যার জন্যে সিভিয়ারলি ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিলাম এবং রিকভার করতে বেশ সময় লেগেছে। এখন বাসের কথা বলি, স্লিপার কোচগুলি যখন প্রথম বের হয় তখন কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। এবার আমি 2টা বাসে ট্রাভেল করলাম, 2টাই ছিল অসম্ভব ডার্টি, ভীষণ নোংরা। ওরা যে বছরে একবারও মুছে না, ক্লিয়ার করে না, আপনার ভিতরে জুতো নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু সেখানেই তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ। এই যে ভিতরে মানুষ থাকলো, ঘুমলো, এগুলো যে একটু মুছতে হবে অথবা ওয়াশ করতে হবে, এটা কখনোই করে না, মনে হয় গত 1 বছরে করে নাই। আর যাই হোক, এটা ছিল একটা খারাপ এক্সপিরিয়েন্স। আর এরপর যাওয়ার সময় যে রাস্তায় একটা দুর্ঘটনা হয়ে রাস্তা আটকে দিয়েছে, তখন বাস একদম ঘুরিয়ে ফেললো। তো জিজ্ঞেস করলাম আমি, যে সুপারভাইজার ছিল, যে বাবা কী ব্যাপার, আমরা কোথায় যাচ্ছি এখন কী হবে? হ্যাঁ, সবার যা হবে তাই হবে। সে কিন্তু আসলে বললেই পারতো যে আমরা অন্য এক রাস্তা ধরে যাব, হয়তো আমাদের সময় একটু বেশি লাগবে, কিন্তু আমরা ইনশাল্লাহ যাব। কিন্তু সে আমাকে এই ধরনের কোনো পরিষ্কার উত্তর দেয় নাই। এটা একটা ব্যাড কাস্টমার সার্ভিস, এবং যার জন্য আমার যে লোকাল এক ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করার কথা ছিল, যে আমাকে নিয়ে লিচু বাগানে যাবে, তাকে আমি আসলে, তার সাথে তো সরাসরি যোগাযোগ হয়নি, আরেকজনের মাধ্যমে আমি তাকে জানিয়ে দিয়েছি যে আমি হয়তো আসতেও পারবো না। কারণ সেই পর্যায়ে আমি মনে হলো যে হয়তো আমরা ঢাকায় ফিরে যাব, কারণ রাস্তা বন্ধ, কমপ্লিটলি বন্ধ, এবং হু নোজ কী হবে। কাজে এই অনিশ্চয়তার ভিতরে এবং বৃষ্টির মধ্যে ওই লোককে আমি আর অপেক্ষা করাতে চাইনি, তাও সেই ভোর সকালবেলা। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি যখন পৌঁছলাম প্রায় 2 ঘন্টা দেরি করে, তখন আমি কল দিয়ে জানিয়েছি যে আমি এসেছি আমার সাথে মিট করার জন্যে। কাজে তখন প্রায় 2টা ঘন্টা আমার রাস্তা একা একা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর সেখানে আমি আশেপাশে কোনো হোটেলও দেখি নাই যে চেক ইন করবো। কাজে এটা একটা ছিল খারাপ এক্সপিরিয়েন্স। তো যাই হোক,
আরেকটা ব্যাপার যে আমাদের যে বাংলাদেশে যে আমি যে দেখলাম গ্রানাইটের খনি আছে, আমি আমার বন্ধুবান্ধব অনেককে জিজ্ঞেস করলাম, কেউ জানে না যে বাংলাদেশে গ্রানাইটের খনি আছে। বড় পুকুরিয়া কয়লা খনির নাম শুনেছে, কিন্তু গ্রানাইটের নাম কেউ শুনেনি। তো আমাদের আসলে একটা দেশের মানুষের যে দেশপ্রেম, সেটা হতে হলে তাদের হিস্ট্রি তাদের জানতে হবে, তাদের দেশ নিয়ে তাদের গর্বিত হতে হবে আগে। সে গর্বিত হওয়ার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো তো আমাদের জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা মিউজিয়ামে গেলে ভিডিও করতে পারি না, কোনো হিস্টোরিক জায়গায় গেলে ভিডিও করতে পারি না, এই নিষেধাজ্ঞা ওই নিষেধাজ্ঞা। তো এটা তো করে আসলে আমাদের যা সম্পদ আছে জনগণের সামনে, পৃথিবীর সামনে তুলে ধরা সম্ভব না। আমি সরকারিভাবে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে এই অপরচুনিটি দেওয়া হোক যেন আমরা ভিডিও করতে পারি। পৃথিবীর সব দেশেই সব জায়গাতেই ভিডিও করতে দেয়, শুধু আমাদের বাংলাদেশ, তারপর ভারতের কিছু জায়গা আমি জানি, এরপর থাইল্যান্ড, আরও কয়েকটা জায়গা আছে যেখানে ভিডিও করা খুবই রেস্ট্রিক্টেড, কিন্তু এর কোনো কারণ নাই, অ্যাবসোলুটলি কোনো কারণ নাই। বরঞ্চ মানুষ যদি ভিডিও দেখে তাদের আসার আগ্রহ বাড়বে, যদি তারা এটাকে মনে করে থাকে যে ভিডিও দিলে তো মানুষ আর দেখতে আসবে কেন, এটা ভুল ধারণা। তো যাই হোক, লিচু তো দিনাজপুরের লিচু অসাধারণ। আর আমার কিন্তু একসময় ভেবেছিলাম, আমার শরীর এত খারাপ লাগছিল যে আমি লিচু বাগান শেষ করেই আমি 2-3টার দিকে পরে যে বাস পাবো সেই বাসে চলে আসবো। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, বিশেষ রহমত যে আমি ডক্টর গালিবের সাথে আমার পরিচয় হয়ে যায়, এবং সে আমার একজন ভিউয়ার, আর বাবা ছেলে দুজনেই ডাক্তার। তো ও আমাকে আমার লিচু বাগান দেখা শেষ হওয়ার পরে আমি কল দিয়ে জানিয়েছি যে আমার কাজ শেষ, পরে ও আমাকে সে মিট করে পরে বাকি জায়গাগুলো আমাকে নিয়ে ঘুরেছে। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল, কারণ ও থাকাতে বাকি ট্যুরটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। তো হোটেলে থাকলাম ওই প্রায় 3 ঘন্টার মতো, রাত 8টা থেকে 11টা পর্যন্ত। তার জন্য ফুল ভাড়াই নিয়েছে 2000 টাকা। বাংলাদেশে এটা আরেকটা ব্যাপার, হোটেলগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। পৃথিবীর আর কোনো দেশে, আমি ম্যানহাটনের মতো দাম, একদম অজপাড়া গায়ে গেলেও বেশ এক্সপেন্সিভ, বাংলাদেশের তুলনায় অনেক এক্সপেন্সিভ। তো নেপালে গেলাম, যেখানে 1000 টাকায় 1100 বাংলাদেশি টাকায় খুব ভালো হোটেল রুম পাওয়া যায় একদম শহরের ভিতরে, ট্যুরিস্ট এলাকার ভিতরে। আর সেখানে আমি গেলাম একদম দিনাজপুরের কোথায়, সেখানে একটা রুম 2000 টাকা ভাড়া, আসলে 2500 টাকা ভাড়া, আমাকে $500 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো যাই হোক, ওভারঅল টোটাল এক্সপিরিয়েন্সটা কষ্ট ছাড়া এমনিতে ভালো লেগেছে। আর আশা করি আপনারা এনজয় করেছেন আমার এই ভিডিও। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। محمد حمد الحق الشمير লাইটের সমস্যার সমাধান করুন।
কি ভাত আর কি মাছ, ভাত মাছ, ও ভাত আর ডিম। কি করবো কবি তো অনেকগুলো আসতেছে এই মাঠে